আগামী 29 জানুয়ারি সিপিআইএম আগরতলায় সমাবেশ করবে আর তাকে কেন্দ্র করে দল বিভিন্ন জায়গায় কর্মসূচি সংগঠিত করছে এবং এই কর্মসূচির মাধ্যমেই আগামী 29 জানুয়ারি সমাবেশকে জোরালো করতে চাইছেন জিতেন্দ্র চৌধুরীরা। রাজ্যের একাধিক জায়গায় এই দিন কর্মসূচি সংগঠিত হয়, কোথাও রক্তদান শিবির, কোথাও মিছিল, কোথাও মাইকিং ইত্যাদির মাধ্যমে সমাবেশের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। সিপিআইএম পলিট ব্যুরো সদস্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সোজাসাপটা বক্তব্য যে এই সমাবেশ হবে এবং তা সর্বাত্মক সফল হবে। সিপিআইএম নেতৃত্ব দাবি করেছেন যে এই সমাবেশ ঐতিহাসিক রূপ নেবে। সিপিআইএম পলিট ব্যুরো সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার একটি কর্মসূচিতে অংশগ্রহণ করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তার আগে কিছুক্ষণ আগে উদয়পুরে কর্মসূচি সংগঠিত হয়, সেই উদয়পুরের কর্মসূচি থেকেও সিপিআইএম তাদের মতন করে সমাবেশের বার্তা পৌঁছে দিয়েছে। আমরা সেই কর্মসূচির খানিকটা দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরছি। জনসভায় দলের যোগ দেন, যোগ দেন, যোগ দেন। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ। সিপিআইএম জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ। সিপিআইএম জিন্দাবাদ, জিন্দাবাদ। সিপিআইএম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ। সিপিআইএম জিন্দাবাদ, জিন্দাবাদ। জনসভায় দলের যোগ দেন, যোগ দেন, যোগ দেন। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ। সিপিআইএম জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ। সিপিআইএম জিন্দাবাদ, জিন্দাবাদ। সিপিআইএম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ। সিপিআইএম জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনারা শুনলেন সেখানে উদয়পুরের কর্মসূচি। এ রাজ্যের বুকে যখন সিপিআইএম বিভিন্ন কর্মসূচি সংগঠিত করে তার নিরিখে প্রচার করে, এটি স্বাভাবিক। কিন্তু এবারের এই সম্মেলন কিংবা সমাবেশকে ঘিরে রাজনৈতিক উত্তাপ অনেকটা বেড়ে গেছে নানা কারণে। প্রথমত সম্মেলন স্থল নিয়ে শুরু হয়ে গেল তর্ক বিতর্ক এবং শাসক বিরোধী, বিশেষ করে প্রধান বিরোধী দল সিপিআইএম এবং সরকারের সঙ্গে বিরোধ তুঙ্গে। স্পোর্টস কাউন্সিল বোর্ড যারা পরিচালনায় আছেন তারা মাঠ দেননি এবং সেই বিষয় নিয়ে মোটামুটিভাবে প্রথম শুরুয়াতটা হয়েছিল। তারপর 29 জানুয়ারি সমাবেশ আগরতলায় সংগঠিত করা হবে। সেই সমাবেশকে ঘিরে সেখানে নানা রকমভাবে বক্তব্য রাখতে শুরু করেছেন বিভিন্ন স্তরের নেতারা। আমরা বিজেপির কর্মসূচির কথা বলছিলাম, বিজেপি নেতৃত্বের বক্তব্যের কথা বলছিলাম, তার পাশাপাশি বিজেপির সাংবাদিক সম্মেলনে জবাবের কথা বলছিলাম। আজ একটি কর্মসূচি আপনারা দেখছেন, যে কর্মসূচিতে বিভিন্ন দল ছেড়ে সিপিআইএমে সামিল হয়েছে, তাও যখন সিপিআইএম 24তম রাজ্য সম্মেলন করতে যাচ্ছে, 24তম রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে সেখানে সমাবেশ করতে যাচ্ছে, তার আগে এই কর্মসূচি। সেই কর্মসূচিতে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য অবশ্যই শুনব। তার আগে সম্মেলনকে কেন্দ্র করে সিপিআইএম পলিট ব্যুরো সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কি বলেছেন আমরা একবার শুনব। 18 বিধানসভা নির্বাচনে অসত্য প্রতিশ্রুতি দিয়ে মানুষকে প্রলোভনের ফাঁদে আটকে বিভ্রান্ত করেছিল। সরকার আসার পর মানুষ জীবনের অভিজ্ঞতায় বুঝতে পেরেছেন যে এগুলো সিপিআইএম প্রথম থেকেই বলছিল, অসত্য কথা বলছে, প্রতারিত হবেন, প্রবঞ্চিত হবেন, ভুল করবেন না, শত্রু মিত্র চিনতে যদি ভুল করেন নিজে ক্ষতিগ্রস্ত হবেন। 1-1.5 বছরের ব্যবধানে মানুষেরা বুঝতে শুরু করে। 23-এর বিধানসভা নির্বাচনে প্রকৃত অর্থে তারা পরাস্ত হয়েছে।
তীব্রামথা যদি সেখানে প্রতারণা না করতো, এরা সরকারি আসতে পারে না। এদের 39টা ভোটের হিসেব দেখিয়েছে তো, প্রকৃত অর্থরা ভোট পেয়েছে 20 থেকে 22টা। বাকি ভোটগুলো প্রকৃত ভোটারদের ভোট দিতে না দিয়ে সেগুলো জবরদস্তি করে তাদের পক্ষেই ভোটটা দিয়েছে। তারা জানে, কাজেই এই কারণে এদের মধ্যে একটা ভীতি তৈরি হয়েছে। আমাদের সভা সমাবেশ, জমায়েত, মিছিল, মিটিং, এগুলিকে এরা যতটা দাবিয়ে রাখতে পারে তার জন্য চেষ্টা করে। এই তো কাল বাদে পরশু আমাদের রাজ্য সম্মেলন উপলক্ষে আগরতলার সমাবেশ, একটার পর একটা মাঠ চাইছে, কোনো মাঠই তারা দিতে চাইছে না। কিন্তু তারপর আমরা সমাবেশ করবো, তো মানুষকে তো আটকে রাখতে পারবেন না, কেমন না? মানুষের তো ক্ষুধার জ্বালা যন্ত্রণা তো দূর করতে হবে, আয় উপার্জনের ব্যবস্থা করতে হবে, ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করতে হবে, হাসপাতালে চিকিৎসার সুযোগ চাই, রোজগার চাই, কিনবার ক্ষমতা চাই, এগুলি সবকিছু তো হরণ করে নিয়ে গেছে। কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষ বুঝতে পারছেন, চুপচাপ ঘরে বসে থাকলে সমস্যার সমাধান হবে না। আস্তে আস্তে মুখ খুলতে হবে, বেরোতে হবে এবং প্রতিবাদে সোচ্চার হবে। শুধু সিপিআইএম আর বামফ্রন্ট করবে তা না, সাধারণ মানুষ এটা বুঝতে শুরু করেছেন। এমনকি বিজেপির যারা সাধারণ সমর্থক, তাদের মধ্যে যাদের সততা নিষ্ঠা আছে, তারা এগুলো এখন মন খুলে বলতে শুরু করেছে। নমস্কার, কে বলছেন? অন্যায় এবং দেখেন, আসলে ত্রিপুরা রাজ্য সরকার আসার পর থেকে ত্রিপুরা রাজ্যে সিপিআইএম বামফ্রন্ট কমিটির যে 24তম রাজ্য সম্মেলন অনেক বছর পরে অনুষ্ঠিত আগরতলা সিদ্ধান্ত করে পার্টি। কারণ এই সমাবেশকে ঘিরে ত্রিপুরা রাজ্যের বিজেপি যে আইপিএফটি যে সরকারটা যে একটা গেম খেলছে, খেলার চেষ্টা করছে। কারণ আসলে এক মাস আগে থেকে যদি তার একটা পারমিশন চাই, সরকার সেই পারমিশনটাকে দেওয়া জরুরি দরকার বলে আমরা মনে করি। কারণ এক মাস আগে দেওয়ার পরিপ্রেক্ষিতেও কিন্তু এই সরকার একটা তাল ভাঙা করে যাচ্ছে, কিন্তু কোনো মাঠে দেওয়ার সিদ্ধান্ত করতে পারেনি। কারণ আমাদের বিরোধী বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সরকার সেটা বলেছে, কিন্তু মানুষকে তো আটকে রাখা যাবে না। কারণ ত্রিপুরা রাজ্যের বামপন্থী সমর্থিত শ্রমজীবী মানুষ যারা 29 তারিখ দেওয়ার জন্য আজ থেকে আরো এক সপ্তাহ আগে, 15 দিন আগ থেকেই প্রস্তুত নিয়ে গিয়েছে যে আগরতলামুখী হতে হবে, কারণ রাজ্য সম্মেলনকে সাফল্য করতে হবে। কারণ এই রাজ্যের সরকার আসার পর থেকে সারা ত্রিপুরা রাজ্যের মানুষের যে দুর্দশা দুর্গতি, সেই প্রেক্ষাপটে কিন্তু এই সম্মেলনকে সাফল্য করার জন্য মানুষ প্রস্তুত হয়ে গিয়েছে। কারণ যারা বিজেপি সমর্থিত ছিল, কিন্তু তারাও কিন্তু এখন এই বামপন্থী যারা বিরোধিতা করে চলে গিয়েছে, তারাও কিন্তু এখন এই সমাবেশের উদ্দেশ্যে কিন্তু আগামী 29 তারিখ কিন্তু সমাবেশে আগরতলামুখী হয়ে যাবে। কিন্তু আগরতলার সমাবেশ অবশ্যই হবে রাস্তাঘাট, যেখানে প্রয়োজন মতে সেখানে কিন্তু সমাবেশ হবে। সমাবেশের মধ্য দিয়ে কিন্তু রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হবে। তার মধ্য দিয়ে কিন্তু সম্মেলন অনুষ্ঠিত হয়ে ত্রিপুরা রাজ্যের সারা ত্রিপুরা রাজ্যের মানুষের কর্মজীবন, কর্মসংস্থান, বেকার যুবক যুবতী এবং 2028 সাল আগামী নির্বাচন, বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে সমস্ত বিষয় নিয়ে কিন্তু পর্যালোচনার মধ্য দিয়ে একটা গাইডলাইন তৈরি করে পার্টি আগামী দিনে এগিয়ে যাবে। কারণ এই রাজ্য সরকার আসার পর থেকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার পরিপ্রেক্ষিতে মানুষকে বিভ্রান্ত করেছে। কিন্তু বামপন্থী সরকার বিগত 2018 সালের নির্বাচনের আগেও বলেছিল যে দেখেন লেভেল পরিবর্তন হয়েছে, কিন্তু জিনিসটা একটাই রয়েছে। কিন্তু তাদের যে মিথ্যা প্রতিশ্রুতি প্রলোভন করবেন না, সেটা কিন্তু এখন ত্রিপুরা রাজ্যে বাস্তব পরিণত হয়েছে। বামপন্থের কথা, বামপন্থের নেতা নেত্রীরা যা কথা বলেছে সেটা এখন 2018 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত বাস্তবায়ন হতে যাচ্ছে। কারণ সবটাই মিথ্যা প্রতিশ্রুতি। কারণ মাঠ না দেওয়ার কারণটা হলো এই মানুষ, কারণ যখন জনজোয়ারটা উঠে যাবে, কারণ বিজেপির যে ভয়ভীতিটা, তাদের যে কর্মী সমর্থকের যে মনোবলটা ভেঙে যাবে, সেই জন্য কিন্তু এই সরকার, বিজেপি সরকার পুরা গাফিলতি করছে মাঠ দেওয়ার ক্ষেত্রে। কিন্তু সে মাঠ দেওয়া না দিলেও কিন্তু গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে কিন্তু বামপন্থী যে 24তম রাজ্য সম্মেলনের সমাবেশ আগরতলাতে হবে, সেটা 100% সেটা কখনো রুখতে পারে না। কারণ জনগণ যখন প্রস্তুত হয়ে অন্যায় এবং অন্ধকার রাজত্ব থেকে অবসান ঘটানোর জন্য যারা এই লড়াইয়ের শিবিরে যোগদান করলেন,
তাদের নেতা কমরেড অসীম এবং কমরেড অনুপ, এবং আপনারা যারা এই গারো কলোনি এলাকার বিভিন্ন জায়গা থেকে এসছেন এবং অনুপ এবং অসীমের সাথে যারা এই লড়াই সংগ্রামে অঙ্গীকারবদ্ধ হয়েছেন, আমি আপনাদের সকলকে আমাদের পার্টির তরফ থেকে, আমার নিজের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার, শিবাই এবং খুলুমখা জ্ঞাপন করছি। নমস্কার, কে বলছেন? আজকে হ্যাঁ বলুন। আমরা মনে করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা উদ্দেশ্যমূলক ভাবে মাঠ দিতে চাইছে না বামপন্থীরা। তবে এই কইরা বামপন্থীরা আন্দোলন কিন্তু রোখা যাবে না। বামপন্থীরা এখন আন্দোলনমুখী হয়েছে, আগরতলা চলো অভিযান চলছে, কিন্তু এই কইরা দেখা যাইব আগরতলা শহরের মধ্যে একটা বিশৃঙ্খলা। কিন্তু জমায়েত হবে, মানিক বাবু যত রকম চেষ্টা করবে আর আটকানো যাবে না। কারণ আমরা দেখি ত্রিপুরার অবস্থাটা কি। আপনারা দেখছেন গতকালকে চরিলামে 2 গোষ্ঠীর হয়েছে তাদের আরজিবি হসপিটালে থানাতে মামলা বিলি করেছে। তাদের গোষ্ঠী কিন্তু থামাইব না। আসলে বামপন্থীরা আন্দোলনের যে মুখ প্রতিরোধ করবো তা না কইরা দেখা গেছে এখন যদি বামপন্থীরা যদি এই আন্দোলন গড়ে তুলতে পারে, মানুষ বামপন্থীর দিকে আবার যোগ দিব, যার ফলে বামপন্থীরা এই মাঠ দিতে অস্বীকার করে। আগরতলা শহরে মাঠ কেন একটা মাঠ পাওয়া যায় না বামপন্থীরা? তাদের উদ্দেশ্যই যে না, তাদের আন্দোলন করা যাবে না, তাদের প্রোগ্রাম যাতে না করতে পারে, জনগণের কাছে যাতে তাদের এই বিশ্লেষণটা না ধুয়ে তুলতে পারে, জনগণদের কিভাবে বোকা রাখা যায়। কিন্তু তা করে বেশি দিন আর রাখা যাবে না। মানিক বাবুর প্রতি আমাদের আবেদন আপনাদের মাধ্যমে অন্তত এই চিন্তাধারা চাইয়া অন্তত তারা একটা সুস্থ মাঠ যাতে দেয়, তারাও তাদের গণতন্ত্রের পদ্ধতিতে তাদের মিছিল মিটিং করুক, আর বিজেপিও তাদের গণতন্ত্রের পদ্ধতিতে মিছিল মিটিং করুক। জনগণ বাচ্চা নিব কাকে ভালো, কে ভালো কে খারাপ, কিন্তু এই ক্রীড়া মানুষের মন কিন্তু রোকা যায় না, এতটুকুই বলা। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। কথা শোনা যাচ্ছে? নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে? আজকে এই যে গারো কলোনি বাজার, এখানে একদিক থেকে এখানকার যারা নৌজওয়ান, অল্প বয়সী এখানকার যুবকরা, যারা সার্বিকভাবে গোটা এলাকার সমস্ত অংশের মানুষের উন্নয়ন চায়। নমস্কার, কে বলছেন? নমস্কার, কিশোর কুমার দাস থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, সিপিএম বলছে বিজেপি করছে মানুষের সাথে একদম 100বার, তাদের কোনো সন্দেহ নাই। কিন্তু সিপিএম পতন করাটা কোন জায়গায় বাকি রাখেছে? আপনার থেকে প্রথম খেয়াল দেখায় এই যে 80 সালে দাঙ্গা হলো, কতগুলা এসসি পরিবার, ট্রাইবাল পরিবার, এসটি পরিবার, ওবিসি জেনারেল পড়া পরিবার খুন হয়েছে। দাঙ্গা নিহত সে তারা কোনো প্রকাশ করছে না তালিকা। 1, 2 নির্বাচনের কারণে
ত্রিপুরা রাজ্যে কোনো এসসি এসটি কোনো একটা কন্ট্রাক্টর পাবেন না, তারা সব ভোট দখল করে মানে ওগুলি দখল করে রাখছে। 2, 3 নম্বর হইল দেখুন এই যে করতে ছাগল দেওয়া দান বাড়াইতে পারলে গরু কিনে ধরলে এরা টিকিট দিচ্ছে এমএলএ বলেন প্রধান মেম্বার বলেন, বিশেষ করে এসসি এসটি মাইনরিটিস ওবিসি এটি ওই ছাগল দিয়া দান বাড়াইতে পারলে গরু কামলা মানে যে সত্যি ছাগল এত জাতির কথা কই না, এটি এত প্রস্তাব তুলছে না যে কতগুলো ঠান্ডা হইলো, কেন আমাদের সমাজে কন্ট্যাক্ট হবো না, কেন আমাদের সমাজে ভালো শিক্ষিত হবো না, কেন আমাদের মধ্যে আমরা মুখ খুলতে পারবো না তোমার বলে দেখা। এই অতিরিক্ত সিপিএম ছিল আপনি দেখেন আমি কোন কথা বলছি কিনা আপনার সাথে আপনি শুনছেন অন্য সরকার শুধু কত কিছু মুখ খুলছিল, অন্য সরকারের দেখাতে একটা ওয়ার্নিং ছিল এই সিপিএম নেতারা মানুষ সরকার থেকে আরম্ভ করে সবাই। তো বাংলাদেশ আপনি বলতো যেমন আছে কংগ্রেস তো ছাগল দিয়া ওই গরুর নিয়ে ছাগল দিয়ে দাঁত পাড়াইছে, সিপিএম যেমন ছাগল দিয়ে দাঁত পাড়াইতেছে, বিজেপিও পাড়াইতেছে, কংগ্রেসও এই কামটা করছে। কংগ্রেসও দেখেন আপনি তো মুসলিম নেতা, মাইনরিটি নেতা, এসটি নেতা, এসটি নেতা কয়জন আপনি বাইর করতে পারবেন, সব দামায় রাখে। কাজেই এই দলগুলো তো সত্যি আরএসএস মনোভাব, মানসিকতা খারাপ, খালি নিজে কাছে নিজে লাগাচ্ছে, নিজে নেতাগিরি করতে, আর কেউ নেতাগিরি করতে পারতো না, মানে মতো নেতাগিরি করতে চায় আর সমাজ শেষ করে দিয়েছে। যার জন্য হিংসা ত্রিপুরা যে এসটি এসসি ওবিসি মাইনরিটি কেউ কারণ দেখতে পারে না, বলতে হাত থেকে বলতে না মানুষের লেগে সমানভাবে সব কিছু করছে, সব সমানভাবে অধিকার দিছে। আমাদের যে আজকে আঘাত কেন হইতেছে এই এদের কার্যকলাপে আরো হবে। তো এটা আমি অনুরোধ করবো আপনার মাধ্যমে কোটি কোটি লোক শুনবে ভারতবর্ষের দেশ বিদেশে, সিপিএম কংগ্রেস বিজেপি এদেরকে যেন সমর্থন না করে। এরা হইলো মানুষ মারার কারিগর, জাতি মারার কারিগর, জাতির ধ্বংস করছে। আপনার আমাদের দেশের যে ব্যবস্থা সে উন্নয়ন সংগঠিত করতে গেলে পরে কোন সরকার, সেই সরকার যদি জনদরদী হয়, উন্নয়নকামী হয়, তাহলে সেই স্বপ্নকে বাস্তবায়ন করা সহজ হয়, ত্বরান্বিত হয়। কমরেড অসীম এখানে বলেছেন আজ থেকে 7 বছর আগে বা 6 বছর আগে, তাদের বয়স আরো 6-7 বছর কম ছিল, তারা একটা সময়তে বামপন্থী পরিবারের ছেলে মেয়ে হলেও ত্রিপুরা যে 1916-17 সালে এখানে আমাদের দেশের শাসন ক্ষমতায় বসার পর 2014 সালে ভারতীয় জনতা পার্টি তাদের নেতারা এখানে এসে বললেন, কি বললেন, যে বামফ্রন্ট সরকার হ্যাঁ ত্রিপুরাজ্যের মধ্যে গ্রাম শহরের উন্নয়নে বহু কাজ করেছে, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, সেচের ব্যবস্থা করেছে। এককালে এই পটিছড়ি, গারো কলোনি, এই সমস্ত এলাকার মানুষ, এখানে ধানি জমি নাই, বেশিরভাগই কিলা জমি, আর এই কিলা জমি বা জঙ্গল এখানে যাতে জুম করতে না পারে, অতীতের সামন্ত সরকার অর্থাৎ রাজাদের সরকার তারা যেমন ভাবেননি,
পরবর্তী সময়েতে দীর্ঘ 3 দশকের লাগাতার 30 বছর যে কংগ্রেস সরকার ছিল, ত্রিপুরার হাজার হাজার যুবক এরকম ভাবে, শুধু যুবকরা, অন্যান্যরাও, কৃষক, ক্ষেত মজুর, দিন মজুর, শিক্ষক, কর্মচারী, পুলিশ, টিএসআর, তারাও সে ভুলের পা দিয়েছে। বিজেপি না, প্রধানমন্ত্রী বলছে 2018 বিধানসভা নির্বাচন, অরুণ জেটলি তখনকার অর্থমন্ত্রী অসুস্থ। কদিন আগে আমিও যে হসপিটালে ভর্তি হয়েছিলাম, দিল্লির এইমস, এই এইমসে নমস্কার, কে ভর্তি। আমি তখন হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, কথা বলুন। হ্যাঁ, বুঝতে পারছেন? শোনা যাচ্ছে। হ্যালো, আপনি লাইভে আছেন? বলছি সিপিএম যে সমাবেশ করছে, বিজেপি এত ভয় পাচ্ছে কেন? সাধারণ মানুষকে তো কিছু দিতে পারছে না। ভয় দেখিয়ে কি আর এসব করা যায়? একটা সমাবেশ করবে, সব দলেরই সমাবেশ করার অধিকার আছে। সেই জায়গাটাই যে কোনো দলেরই, সেটা কংগ্রেস হোক, সিপিএম হোক বা যে কোনো দলে হোক, সমাবেশ করার জন্য স্থান নির্ধারণ করা থাকে। কিন্তু শাসক দলে তো ভয় পাচ্ছে কেন সাধারণ মানুষকে? না দিতে পারছে কাজ, না দিতে পারছে বেকারদের কর্মসংস্থান, না দিতে পারছে খাদ্যের ব্যবস্থা, দিকে দিকে অনাহার অনাহার দেখা দিচ্ছে। শাসককে মানুষ আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আপনারা বেকারদের জন্য কিছু একটা করুন, বেকারদের জন্য তো কিছুই করছে না। এটা একটা নিকাম সরকার চলছে, বলা যাচ্ছে। ধন্যবাদ। আমি তখন এমপি, দীর্ঘদিন ধরে অরুণ জেটলি সংসদে যেতে পারে না, খুবই অসুস্থ। হঠাৎ একদিন পত্রিকায় দেখি অরুণ জেটলি ত্রিপুরাতে নির্বাচনী প্রচারে যাবে না। যে বেটা পার্লামেন্টে আসতে পারে না, কি করে ত্রিপুরা রাজ্যের নির্বাচনী প্রচারে যাবে? কতটুকু বিজেপি মরিয়া হতে পারে, কতটুকু আমি বলবো যে অমানুষ হতে পারে। একটা অসুস্থ মুমূর্ষ লোককে ডাবল ইনজেকশন পুশ করে বিশেষ ফ্লাইট দিয়ে এসেছে আগরতলা বলানোর জন্য। मैं तो वित्त मंत्री हूँ, অর্থাৎ আমি তো অর্থমন্ত্রী। मेरा हाथ में तो चाबी, আমার সিন্ধুকের চাবি আমার হাতে। সত্য, কিন্তু এখানে বিজেপি যে দ্বিচারিতা করছে ওদের সঙ্গে, ময়দান পাওয়া যাচ্ছে না। তবে আমি একটা কথা বলবো, এক মাঘে কিন্তু শীত যায় না। এটা শাসকদেরও মানে অবগত থাকা উচিত বিষয়টা। মাঘের পর মাঘ আসে, তো সুতরাং কথা বলি এমনও হতে পারে যে পরবর্তী সময়ে তাদের প্রবলেম ফেস করতে পারে। সুতরাং এই মুহূর্তে তাদের এত ভয় কিসে, আমি তো সেটাই বুঝতে পারছি না। তাদের জনসমর্থন নেই বলেই কি এরূপ ঘটনাগুলি বুঝতে পারছি না। মুখ্যমন্ত্রী পর্যন্ত তাদের সমাবেশ নিয়ে এত চিন্তিত, এটার মধ্যে গোড়ায় কলর এমন কিছু একটা বিষয় আছে। ধন্যবাদ। আমার সিন্ধুকের চাবি আমার হাতে। ত্রিপুরা যে তখন যে ভীষণ ডকুমেন্ট জারি করা হয়েছে, 299টা প্রতিশ্রুতি। ছোট ত্রিপুরা কিतना रुपया चाहिए, कितना राशि चाहिए, এই কথা বলানোর জন্য বেচারা অরুণ জেটলি ত্রিপুরার জনসভা করে ফেরত দিয়ে কদিন ধরে মারা গেছে। কিন্তু মৃত্যুবান দিয়ে গেছেন ত্রিপুরার মানুষকে।
আজকে তাদের সরকার 7 বছর ধরে চলছে। দিল্লিতে তাদের সরকার, রাজ্যে তাদের সরকার। আর ত্রিপুরাজ্যে যদি আগে এদের দুটি দল বিজেপি এবং আইপিএফটি, সেই হিসেবে যদি ডাবল ইঞ্জিন হয়, এখন মথাও আসে, এখন ট্রিপল ইঞ্জিন। তাহলে এখানে অসীম দেখতে হতাশ হওয়ার কথা না। এরকম অসংখ্য যুবক 18তে ক্ষমতায় আসার পর যাদের বেকারত্ব, দারিদ্র, এর সুযোগ নিয়ে যাও সিপিএম এর পার্টি অফিস বুলডোজার দিয়ে ঘুরিয়ে দাও, লুট করো, বাড়িঘর ভাঙো, বাড়ি ছাড়া করো। সব বিজেপির তৎকালীন সময়ের যারা বাইক বাহিনী মন থেকে সব কাজ করেছে, আমরা তো বিশ্বাস করি না। মন থেকে, নিজ থেকে, 11 কলোনি হোক, পতিচুরি হোক, বীরচন্দ্র বাজার হোক বা বীরচন্দ্র বাজারে হোক বা শান্তির বাজারে, এরা মন থেকে করেছে, নিশ্চয় করেছে, করেনি। এদেরকে পরিচিত করা হয়েছে, যদি এই কাজটা করো তাহলে চাকরিটা পাবে, এই কাজটা যদি করো তাহলে লাইসেন্সটা পাবে। বিজেপির হয়ে যদি এই রিগিং, মারপিট, জবরদস্তি করে চাঁদা তুলো, তাহলে তোমাদের সুযোগ পাবে। করেছে, শত শত পার্টি অফিস ঘুরিয়ে দিয়েছে, হাজার হাজার মানুষের উপর অন্যায় আক্রমণ নামিয়ে দিয়েছে, প্রশাসনকেও অপব্যবহার করেছে। পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন আজও করছে। কিন্তু নিট ফলটা এই ত্রিপুরার উন্নয়নটা কি? 5 বছর ছিল, আমরা উন্নয়ন করেছি, এটা মানুষকে বোঝানোর জন্য মুখ্যমন্ত্রীর ছবি ছেপে লাগাতে হয়নি। মন্ত্রীদের নামে পোস্টার করে আমরা রাস্তা করেছি বলে ওই গারোগলি রাস্তার সামনে পরীক্ষিত মুরার সিংয়ের ছবি বা নামে পোস্টার করতে হয়নি। মানুষ নিজ অভিজ্ঞতায় দেখেছে, হ্যাঁ রাস্তা হয়েছে, বিদ্যুৎ এসেছে, স্কুল হয়েছে, জুনিয়র ঘরে, খ্যাত মজুরের ঘরে, ঘরের ছেলে পুলিশের চাকরি পেয়েছে, মাস্টারের চাকরি পেয়েছে, কেরানির চাকরি পেয়েছে, গরিব ঘরের ছেলে মেয়েরাও ডাক্তারি পড়ছে, ইঞ্জিনিয়ার পড়ছে। ত্রিপুরা যে ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজে ছাত্রদের লাইন, এই ত্রিপুরা রাজ্যের গরিব ঘরের ছেলে মেয়েরা, তার জন্য পোস্টার করতে হয়নি। আর এখন বন্যা ত্রাণের জন্য হাজার হাজার বাড়ি ভেসে গেছে, ভেঙে গেছে, ধসে গেছে, জমি ভারতবর্ষে চলে গেছে, তার ক্ষতিপূরণের জন্য মাত্র 1000 টাকা। যার 10 লাখ টাকা ক্ষতি হয়েছে তার জন্য 1000, আর যার 10,000 টাকা খরচ হয়েছে, ক্ষতি হয়েছে, তারও 1000 টাকা নেই। কিন্তু ত্রিপুরার যে সুশাসন হয়েছে, উন্নয়ন হয়েছে বোঝানোর জন্য লক্ষ না কোটি কোটি টাকা দিয়ে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, মন্ত্রী, পারলে কোন কোন জায়গাতে মন্ডল নেতার ছবি ছাপিয়ে বোঝাতে হচ্ছে উন্নয়ন হয়েছে। আপনাকেও বুঝতে হবে, হ্যাঁ উন্নয়ন হয়েছে।
কিন্তু প্রথম দিকে গায়ের জোরে জবরদস্তি করে ভয় ভীতি দেখিয়ে মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়ে কদিন মানুষ চুপ থাকলেও বাবা মান ইজ্জত নিয়ে আছি কোন রকম থাকি। সত্য কথা বললে যেহেতু বাজারঘাটে অপমানিত হতে হবে, হেনস্থা হতে হবে, ক্ষতিগ্রস্ত হতে হবে, বাবা চুপ থাকে ভালো। কিছু লোক বলেনি, কিন্তু আজকে বুঝতে শুরু করেছে, বলতে শুরু করেছে, গড় থেকে বেরিয়ে আসছে। আজকে অসীম এবং অনুপের নেতৃত্বে যা হয়েছে বা আপনাদের নেতৃত্বে যা হয়েছে এটা বিচ্ছিন্ন না। আজ থেকে 3 দিন আগে দেখেছেন, আমি গত ডিসেম্বর মাসের প্রথম দিকে গেছিলাম কুমারঘাটে একটা জনসভাতে। কুমারঘাটের ভেতরে কাঞ্চনপুর এবং কুমারঘাট পুরাটাই পাহাড়ি এলাকা, চাকমা এবং কিছু রিয়াং অধ্যুষিত এলাকা। সেদিন কিছু লোক তারা এসেছিলেন সেখানে জনসভা। আমাকে বলছেন, কমরেড আপনি যদি আমাদের এলাকাতে আসেন আরো বহু লোক আমরা সিপিএম দলে যোগদান করব। আমাদের এই 75 বিধানসভা এলাকার যে প্রতিনিধি দুবার এমএলএ হয়েছেন, এখন মন্ত্রীও হয়েছেন, শান্তনা চাকমা, এখন কোটি কোটি টাকার মালিক, তার পরিবারের লোক, তার হাতে এলাকার সমস্ত কন্ট্রাক্টারি, সমস্ত মাতব্বরি সব। কিন্তু আমাদের এলাকাতে সে বামফ্রন্ট সরকার কারেন্ট নিয়ে গেছিল, এই কারেন্ট এক তুফানে নষ্ট হয়েছে, সে কারেন্ট মেরামত হয় না, জলের ব্যবস্থা হয় না, রাস্তাঘাট খারাপ। এই 7 বছরে বামফ্রন্ট সরকারের সময়তে যে কজন অঙ্গনওয়াড়ি হেল্পারই হোক বা ওয়ার্কারই হোক, পিওনই হোক, এসপিও হোক বা পুলিশ পিএসআর মাস্টার চাকরি হোক পেয়েছে, আর একজনও পাইনি। আমরা ভোট দিয়েছিলাম, আর আমরা গেলে পরে সে কথা বলতে চায় না। বললাম ঠিক আছে, আমাদের সম্মেলনের প্রক্রিয়া চলছে, মহকুমা সম্মেলন, তারপরে জেলা সম্মেলন, রাজ্য সম্মেলন শেষ করে বা রাজ্য সম্মেলনের আগে আমি আসবো। মাঝখানে আমি অসুস্থ হয়ে গেলাম, যেতে পারলাম না। গত 24 তারিখে 3 দিন আগে গেলাম সেখানে। আমি যাব, এই তারিখ যখন প্রচার হলো, গোটা এলাকাতে হুলিয়া জানি না, জায়গাটার নাম বাগাইছড়ি, এখানে কোনো মিটিং করা যাবে না, আর যার নাম বলেছে অমুকের নাম তাকে তো আসতেই দেওয়া হবে না। আরে আমি ভাবলাম মনে মনে, এমনিতেই উঠে হুমকি দিয়েছে, এসব কি আর করে নাকি, পারে না কিরকম করে। তো 24 তারিখ সকালবেলা থেকে খবর আসতে লাগলো যে বাগাইছড়া যাওয়ার 3টা রাস্তার মধ্যে সেখানে মদ মাংস দিয়ে বসিয়ে দিয়েছে, কিছু লোককে ভাড়া করে নিয়ে এসে বিভিন্ন জায়গা থেকে। পুলিশকে বলা হল, পুলিশ অসহায়, উল্টা বলে নাকি আমাদের লোকদেরকে যে আরেকদিন করেন না, কারণ আজকে না এলেই হয় না, যেন আবদার। তো আমি গেলাম, আমাদেরও লোকজন ছিল, 3টে জায়গা করছে তারা।
ইচ্ছে করলে যাওয়া যেত, কিন্তু অযথা কি হতো যে লোকগুলো এরাও যে মন প্রাণের বিজেপি সবাই, আমি অন্ত মনে করি গরিব মানুষ, এদেরকে বলেছে না গেলে বিপিএল কার্ড বাতিল হবে, এরা কাজ করতে পারবে না। মহিলারা যারা সেলফ হেল্প গ্রুপ করো, তোমাদের দামে ঋণ স্যাংশন হয়েছে, বাতিল হবে। ঘরের কাজ শুরু হয়েছে, দ্বিতীয় কিস্তি পাবে না, কি করবে আর? শুধু শুধু এই নিরীহ লোকের সাথে আমাদের সংঘর্ষ হবে, বাবা দরকার নাই। আরো 3-4 কিলোমিটার বেশি রাস্তা ঘুরে আর একটা রাস্তা আছে, এরা ভেবেছে আমি যাবো না সেখানে, ঢুকে গেল। ওরে বাবা, এখানে গিয়ে দেখো অর্ধেক রাস্তায় এসে একটা গাড়ি এলো, পথে দাঁড় করে দিল। আমাদের বন্ধুরা কত সহ্য করবে? গাড়ি সরিয়ে গেলাম, মিটিং হলো, সেখানেও এরকমই প্রায় আজকে যত পরিবার, প্রায় তত পরিবার যোগদান করলেন। এটা ত্রিপুরা রাজ্যের সর্বত্র শুরু হয়েছে এবং এটা আগামী দিন চলবে, এটা থামবে না। তাহলে পরিবর্তনটা কোন জায়গায়? একটা খুব ভালো করে ভাববেন, 18 সালে ক্ষমতায় যখন ছিল না, তাদের সরকার যখন হয়নি, তখন বলছিল হ্যাঁ বামফ্রন্ট সরকার কিছু কাজ করেছে, কিন্তু এর চেয়ে বেশি করতে পারবে না, আমরা আসলে তার 2 গুণ 3 গুণ 4 গুণ করব, ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিন। এখন তো তাই 7 বছর দিল্লি তাদের সরকার, রাজ্যে তাদের সরকার, সরকার আসার পর সুর পরিবর্তন হয়ে গেছে, ভাষা পরিবর্তন হয়ে গেছে। এখন কি বলে 25 বছর কিছুই করেনি, আগে কিন্তু বলেছে 25 বছর করেছে কিছু। আমরা যখন ছিলাম, তারা যখন আসেনি, 25 বছর হ্যাঁ তোমরা কিছু করেছে। আর এরা ক্ষমতায় আসার পর বলছে 25 বছর কিছুই করেনি, যা নাকি করেছে তারা। কিন্তু 25 বছর কিছু করেনি, আর গত 7 বছর তোমরা এত কিছু করে থাকলে তাহলে সে মানুষগুলো কেন থাকছে না? তাদেরকে কেন ধরে রাখতে পারছো না? আর সেই সিপিআইএম বিজেপির নামে কোন জনসভা, যুব মোর্চার নামে কোন জনসভা, মহিলা মোর্চার নামে কোন জনসভা, সেই জনসভা থেকে তুমি সিপিএম কে 1000 বার গালি দাও, কারণ রাজনৈতিক মঞ্চ, কোন আপত্তি থাকার কথা না। কিন্তু বিজেপির নামে বা কোন মোর্চার নামে সেই জনসভা ডাকলে লোক সেভাবে হয় না। তাদের এখন বিজেপি সিপিএম কে গাল দেওয়ার, উৎসর টানোর জায়গা কোথায়? দুর্গা পূজার মণ্ডপ, কালী পূজার মণ্ডপ, ওই পৌষ সংক্রান্তির অনুষ্ঠান, সরকারি অনুষ্ঠান, এবং সে অনুষ্ঠানেও এই এলাকার কিছু কাজ টাজ আদামাদা করিয়ে লোককে জমিয়ে এইভাবে জমায়েত করতে হচ্ছে। মাননীয় স্পিকার বলে না না এটা দেওয়া যায়, কি দেওয়া যায় না? এটা কেন্দ্রীয় সরকারের। আরে এখানে যারা সই করলো তো রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী সাক্ষী, মন্ত্রী অনিমেষ দেববর্মা সাক্ষী, এমএলএ রঞ্জিত বর্মা সাক্ষী। কাজে কেন্দ্রীয় সরকার তো একটা পক্ষ, বাকি 2 পক্ষ তো ত্রিপুরার। আমাদের ত্রিপুরা মাথার বন্ধুরা তারা সাহস করতেছে না জিজ্ঞাসা করতে, আমি তো তাদের নিয়ে জিজ্ঞাসা করছি আপনাদেরকে, না দাও। আমি দেখলাম ত্রিপুরা মাথার এমএলএ 11 জন, সব মাথা একটা মাথা সুদা নাই, সব কি ধরনের বিক্রি হইলে বলে
গরু পাঠা যদি বাজারে বিক্রি হয় তারাও ব্যয় করতে পারে, মাথা তুলতে পারে। আর এরা এমন যে ব্যয় করারও ক্ষমতা নেই। মানে গরু পাঠারও থেকে অভাব। আমি বললাম ভাই বলো, তোমাদের প্রশ্ন আমার প্রশ্ন না, আমি তো তোমার প্রশ্নের সুযোগ করে দিয়ে তোমাদের কথা বললাম না। যে বিজেপি এখন এই তীব্রা মাথাকে কিভাবে খেলছে। ফুটবল খেলা তো ফুটবলাররা এখন লাথি মারে না, যত জোরে লাথি মারে তত জোরে ছুটে, তার চেয়ে বেশি লাথি মারছে চোখ। তীব্রা মাথার হলো অবস্থা। এদের তীব্রাসা যাত্রা বিমান, এই হলো যাত্রা বিমান। তুমি লাথি দিলেও আমি সুখ, উঠাইলেও সুখ, এই হলো। কাজে এই অভিজ্ঞতা থেকে আজকে ত্রিপুরার মানুষ রাস্তায় নামছে। আজকে শুধু গারো কলোনি না, মানুষ এই অপমান থেকে, অন্ধকার থেকে, অসহনীয় অবস্থা থেকে, ত্রিপুরা যুগে যেদিকে লুটের কিনারায় নিয়ে যাচ্ছে, এ থেকে মুক্তি পেতে চায়। এবারে আমাদের এই 24তম সম্মেলন আগামী 29, 30, 31 রাজ্য সম্মেলন হবে। তার আগে আমাদের 4000 ব্রাঞ্চ সম্পন্ন হয়েছে, 300-র উপরে অঞ্চল সম্মেলন হয়েছে, 24টা মহকুমা সম্মেলন হয়েছে, 8টা জেলা সম্মেলন হয়েছে। নমস্কার, কে বলছেন? শুধু হ্যালো, আমাদের লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। বলছিলাম আজকে যে আপনারা দেখাচ্ছেন যে সিপিআইএম ফর্মে আছে, সিপিআইএম তো ফর্মে থাকবে। বিজেপির কার্যকলাপ ঠিকই, যে সমস্ত কার্যকলাপ বিজেপি করছেন 6টা বছরে 7 বছরে তাদের উন্নয়নমূলক কোনো কাজই নেই, কিন্তু তাদের আছে মুখের বুলি। সেই মুখের বুলি কতদিন মানুষের পেট ভরবে? এইসব মুখের বুলি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পোস্টারি প্রচার, এগুলি দিয়ে কি সরকার চলে? মানুষের মানে উপকার কাজ করতে হবে, বেকারের কাজ নাই। বেকাররা কি করবে? ছেলে মেয়েরা, প্রত্যেকটি বাড়ির ছেলে মেয়েরা পড়াশোনা করে তাদের দিশেহারা, চাকরি বাকরি নেই বলতে চলে। যেই চাকরি বাকরি হচ্ছে হয়তো 1% হবে, 1% হবে কিনা সন্দেহ আছে, হিসাব করলে পাক্কা পাবে। এরকম ধরনের চাকরি যদি হয়, বেকাররা সন্তুষ্ট হবে? হবে না। তারপরে আসুন, আপনারা কর্মচারী মহলকে বলেছিল সপ্তম বেতন কমিশন তারা কেন্দ্রীয় হারে দিয়েছেন, সেই মুখের বুলি করলেন। আর কি করেছেন? উন্নয়নমূলক কাজ তারা কি ত্রিপুরার যে একটা ওরাল করতে পারলেন? আগরতলা শহরে কিছু লাইট লাগাইলো, ইলেকট্রিক লাইট লাগাইলো। আর কি করলো উন্নয়নমূলকের এমন কাজ? না কোনো অফিস কাছারি, কোনো বাড়িঘর, অফিস কাছারি সুন্দর সুন্দর এরকম কিছু করতে পারছেন? ওই বামফ্রন্টের যারা করতে মানে টাউন হল মিটিং টিটিং করার জন্য বিভিন্ন উন্নয়নমূলক, এইগুলিকে আবার বামফ্রন্টকে আবার দিচ্ছে না। দেখুন, পড়ে গেছে বামফ্রন্ট, তারাই পাচ্ছে না, আর ওরা এসে মুখ করছে। এই ধরনের দ্বিচারিতার যদি বিজেপি করে, মানুষ কি তাদের পেছনে থাকবেন? আমার মনে হয় মানুষ তাদের পেছনে থাকবেন না। মানুষ মুখ ঘুরিয়ে নিয়েছে। বিশেষ করে উপজাতি অংশের মানুষরা, আমার মনে হয় তারা একটু চৈতন্য জ্ঞান ফিরেছে যে রাজার মাথা তাদের সঙ্গে যে বাটপাড়ি যেটা ছলনা করলো, সেগুলি আর ওরা মানবেন না। যার জন্য এই প্রচারে ফর্মে থাকবে সম্মেলনে। আর শুধু সম্মেলন নয়, সামনের দিন আমার মনে হয় সারা ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটি মানুষ আন্দোলন গড়ে তোলা উচিত যে বিজেপি গভর্নমেন্টের বিরুদ্ধে। কারণ তাদের যে সমস্ত কার্যকলাপ তা দিয়ে কিন্তু এই রাজ্যে এভাবে চলার কথা না। মানুষ শুধু খালি মানে দেখতে আছে তাদের সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তাদের হচ্ছে শুধু
থেকে কি ধরনের বকাবকি একটা মাননীয় মন্ত্রী রতনান্না উনি যে ভাষায় কথা বলেন, সুশান্ত চৌধুরী যে ভাষায় কথা বলেন, এগুলি কি ভালো ভদ্রলোকের মনে হয় ভাষা নয়? সেই ভাষা আপনারা শুনলেন বিভিন্ন জায়গায় বক্তাদের বক্তব্য। সেদিক থেকে আগামী 29 জানুয়ারি সত্যি সত্যি আগরতলায় কি হতে চলেছে, সিপিআইএম আগামীর রাজনৈতিক পরিকল্পনা কতটুকু এগোতে পারে, আগামীর দিক নির্দেশে কতটা শক্তির মহড়া 29 জানুয়ারি দেখাতে পারে, সেটা সময় বলবে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।